আসসালামু আলাইকুম। মিউচুয়াল ফান্ডস অপারেশনস এই চ্যাপ্টারের উপর আমি আজকে 4 নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই শীটের 12 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 13 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 13 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে অ্যাজিউম অ্যান ইনভেস্টর, ধরে নাও একজন বিনিয়োগকারী বাইজ 1000 শেয়ার অফ কমন স্টক অফ ডগলাস ইনকর্পোরেশন। ডগলাস ইনকর্পোরেশনের 1000 কমন স্টক ক্রয় করেছে একজন বিনিয়োগকারী। ঠিক আছে, এখানে বলে দিয়েছে অ্যাজিউম অ্যান ইনভেস্টর বাইজ 1000 শেয়ার অফ কমন স্টক অফ ডগলাস ইনকর্পোরেশন। ডগলাস ইনকর্পোরেশনের 1000 কমন স্টক বা 1000 সাধারণ শেয়ার ক্রয় করেছে একজন বিনিয়োগকারী। কত টাকা করে ক্রয় করেছে বলে দিয়েছে, অ্যাট দ্য রেট টাকা 100 ফ্রম হিজ ব্রোকার। তার ব্রোকারের কাছ থেকে প্রতিটা শেয়ার 100 টাকা করে মোট ডগলাস কোম্পানির 1000 শেয়ার ক্রয় করেছে একজন বিনিয়োগকারী। এখন বলছে হোয়ার হি হ্যাজ টু পুট আপ টাকা 50,000 টু ইনিশিয়েট দ্য ট্রানজেকশন। লেনদেন সম্পন্ন করার জন্য সে নিজের তহবিল থেকে 50,000 টাকা জমা রাখছে। তার মানে এই যে নিজের তহবিল থেকে যেই টাকাটা জমা রাখছে সেই কথাটাই বলছে আর কি, যে হি হ্যাজ টু পুট আপ, মানে সে তার নিজের পকেট থেকে জমা রাখছে কত, 50,000 টাকা। এটাকে আমরা ওন ফান্ড বলবো। তাহলে মোট শেয়ার কিনবে কত টাকার এই বিনিয়োগকারী? 1000 শেয়ার কিনবে, 100 টাকা করে হচ্ছে প্রতিটা শেয়ারের মূল্য। তাহলে 1000-এর সাথে 100 গুণ করলে 1 লক্ষ টাকার শেয়ার কিনবে। এই 1 লক্ষ টাকা হচ্ছে টোটাল ভ্যালু। এখন 1 লক্ষ টাকার মধ্যে সে পুট আপ মানে সে জমা রাখছে কত টাকা, 50,000 টাকা। অর্থাৎ নিজের পকেট থেকে সে 50,000 টাকা জমা রাখছে। এই 50,000 টাকা হচ্ছে ওন ফান্ড, আর বাকি 50,000 হচ্ছে ঋণ। এখন বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে ইনিশিয়াল মার্জিন। হ্যাঁ, ইনিশিয়াল মার্জিন বা আইএম এর মান কত সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1। তো আসো আমরা গিভেনে যা যা আছে এগুলো লিখবো, তারপর ইনিশিয়াল মার্জিন বের করব। প্রথমত আমাদের 13 নম্বর অঙ্ক গিভেন দিয়ে লিখতে হবে টোটাল ভ্যালু। টোটাল ভ্যালুকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এই বিনিয়োগকারী 1000 শেয়ার কিনবে 100 টাকা দামের, তাহলে 1000-এর সাথে 100 গুণ করব, 1 লক্ষ টাকা হচ্ছে টোটাল ভ্যালু। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সে নিজের তহবিল থেকে জমা রাখছে 50,000 টাকা। এই 50,000 টাকা হচ্ছে ওন ফান্ড, তো আমরা ওন ফান্ড ও এফ এর মান লিখে দিব 50,000। তাহলে ডেফ ফান্ড কত হবে? ডেফ ফান্ড ডি আমরা বের করে নিব, ভি থেকে ওন ফান্ড বাদ দিতে হবে। ভি হচ্ছে 1 লক্ষ টাকা আর ওন ফান্ড হচ্ছে 50,000 টাকা। এই যে 1 লক্ষ টাকা থেকে আমরা 50,000 টাকা বাদ দিলাম, তাহলে 50,000 টাকা হচ্ছে ডেফ ফান্ড বা ডি এর মান। এখন রিকোয়ারমেন্ট একে আসো, ইনিশিয়াল মার্জিন বের করতে বলছে। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ ইনিশিয়াল মার্জিন, ব্র্যাকেটে লিখবো আইএম, উইনো দিয়ে আমরা আইএম এর সূত্র বসাই দিব, ওন ফান্ড ভাগ হচ্ছে ভি। সো ওন ফান্ড হচ্ছে 50,000 টাকা, ভি হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা ওন ফান্ডকে ভি দিয়ে ভাগ করলাম, 0.50 আসলো রেজাল্ট। মনে মনে 100 গুণ করে আমরা লিখবো যে অর 50%। 50% হচ্ছে ইনিশিয়াল মার্জিন। এই হচ্ছে রিকোয়ারমেন্ট 1। আশা করি রিকোয়ারমেন্ট 1 সবাই বুঝতে পারছো। আসলে রিকোয়ারমেন্ট 2-এ চলে যাই আমরা। রিকোয়ারমেন্ট 2-এ বলছে দ্য অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে হোয়েন দ্য শেয়ার প্রাইস ড্রপস টু টাকা 90 পার শেয়ার। মানে যখন শেয়ারের দাম কমে 90 টাকা হবে তখন অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। অর্থাৎ 100 টাকা করে শেয়ার কিনেছিল, ওই শেয়ার কমে কত টাকায় আসছে, 90 টাকা আসছে। এখন 90 টাকায় প্রকৃত মালিকানাটা বের করতে হবে বা অ্যাকচুয়াল মার্জিন কত সেটা বের করতে হবে। তো আমরা লিখবো রোমান 2 দিয়ে যে হোয়েন শেয়ার প্রাইস ড্রপস টু টাকা 90 পার শেয়ার, যখন শেয়ারের দাম কমে 90 টাকা হবে, উইনো আমরা জানি অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র হবে সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এখন এই সিভিএস মানে হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। এই যে 90 টাকা হয়েছে না শেয়ারের দাম কমে, এই 90 টাকাতেই আমরা কারেন্ট ভ্যালু অফ স্টক বের করব। সো আমরা হেয়ারে সিভিএসটা বের করে নিব, 1000 শেয়ার 90 টাকা করে দাম, তাহলে 90,000 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। আর ডেফ ফান্ড তো আগের মতোই থাকবে 50,000 টাকা। তো আমরা অ্যাকচুয়াল মার্জিন কিভাবে বের করছি, সিভিএস থেকে ডি বিয়োগ করে সিভিএস দিয়ে ভাগ করছি, অ্যাকচুয়াল মার্জিন বের হয়ে যাবে। সো সিভিএস এর মান আমরা 90,000 বসাই দিলাম, তারপরে মাইনাসের মাইনাস ডেফ ফান্ড 50,000 বসাই দিলাম, আর সিভিএস এর পরিবর্তে আবার 90,000 বসাই দিলাম। এখন উপরের বিয়োগ ফলটা আসে 40,000, নিচে 90,000 দিয়ে ভাগ। সো 40,000-কে 90,000 দিয়ে ভাগ করলে 0.4444 অথবা 44.44% আসে অ্যাকচুয়াল মার্জিন। তো এখানে বলছে যে ডাজ দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাই এ মার্জিন কল ইফ মেনটেন্যান্স মার্জিন 30%। যদি মেনটেন্যান্স মার্জিন 30% হয় তাহলে বিনিয়োগকারী কি মার্জিন কল রিসিভ করবে? এই বিষয়ে আমাদের একটা মন্তব্য করতে হবে। তো বিনিয়োগকারীর অ্যাকচুয়াল মার্জিন তো 30%-এর বেশি আছে। ঠিক আছে, অ্যাকচুয়াল মার্জিন যেহেতু 30%-এর বেশি আছে সেহেতু বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না, এরকম একটা মন্তব্য আমাদের করতে হবে। আমরা লিখবো যে কমেন্ট সিন্স অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেনেন্স মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন মেইনটেনেন্স মার্জিনের চেয়ে বড়,
সো দ্য ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই এ মার্জিন কল, সেহেতু বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না। এইভাবে আমরা একটা মন্তব্য করে দিব। দেখো তো রিকোয়ারমেন্ট 2 বুঝতে পারছি কিনা। আমাদের 90 টাকায় অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে। সো আমরা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র বসাবো, সিভিএসটা 90 টাকা দিয়েই বের করতে হবে, এই জন্য আমি 1000 গুণ 90 লিখছি। 90,000 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস এর মান। ডেপ ফান্ড তো চেঞ্জ হবে না, এটা 50,000 আগেও ছিল, এখনো 50,000ই আছে। সো ডি এর মান 50,000ই লিখলাম, মানে এই যে আমরা বের করেছিলাম না রিকোয়ারমেন্ট একে ডেপ ফান্ড বের করছিলাম না 50,000। সো এটা আমরা বারবার ইউজ করতে পারবো, কারণ ঋণ তো পরিশোধ না করলে আর কমবে না, তাই না? সো আমাদের অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে 90 টাকায়, আমরা সিভিএসটা 90 টাকা দিয়ে বের করবো। 1000 গুণ 90, 90,000 টাকা। ডেপ ফান্ড আগেরটাই থাকবে 50,000 টাকা। সূত্রের মধ্যে মান বসাই দিব, রেজাল্ট আসলে 44.44%। এরপর বলছে যে ডাজ দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাই এ মার্জিন কল, বিনিয়োগকারী কি মার্জিন কল রিসিভ করবে ইফ মেনটেন্স মার্জিন 30%, যদি রক্ষণাবেক্ষণ মার্জিন 30% হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি রক্ষণাবেক্ষণ মার্জিন অর্থাৎ মালিকানা মেনটেন করতে হবে 30%, 30%-এর নিচে নামা যাবে না। যদি 30%-এর নিচে অ্যাকচুয়াল মার্জিন নেমে যায়, তাহলে কিন্তু মার্জিন কল রিসিভ করা হবে। তখন ওইভাবে আমরা মন্তব্য করতাম, বাট এখন যেহেতু আমাদের মালিকানা, প্রকৃত মালিকানা দেখতে পাচ্ছি 30-এর অনেক বেশি, 44.44%। তো যেহেতু 30%-এর বেশি আমাদের প্রকৃত মালিকানা, সেহেতু মন্তব্যটা এইভাবে লিখছি যে সিন্স অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেনটেন্স মার্জিন, যেহেতু অ্যাকচুয়াল মার্জিন মেনটেন্স মার্জিনের চেয়ে বড়, সো ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই এ মার্জিন কল, বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না। এই হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট। আশা করি 2 নম্বর অঙ্ক বুঝতে পারছো, 2 নম্বর রিকোয়ারমেন্ট বুঝতে পারছো। আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাই। আমাদের রিকোয়ারমেন্ট 3-এ বলছে হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর্স ইকুইটি অ্যাট এ মার্কেট প্রাইস অফ টাকা 65 পার শেয়ার। আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড। আচ্ছা, ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড মানে কত টাকা নগদ জমা দিতে হবে টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর্স ইকুইটি, ইনভেস্টরের ইকুইটি ইকুয়ালাইজ করার জন্য, অথবা ইনভেস্টরের ইকুইটি একটা সঠিক স্তরে ফিরিয়ে আনার জন্য কত টাকা নগদ জমা দিতে হবে অ্যাট এ মার্কেট প্রাইস অফ টাকা 65 পার শেয়ার। এক একটা শেয়ারের মার্কেট প্রাইস যদি 65 টাকা করে হয়, তার মানে 65 টাকায় এই বিনিয়োগকারীর যে অ্যাকচুয়াল মার্জিন সেটা 30%-এর কম হবে, এই যে আমরা বের করে দেখব। হ্যাঁ, 65 টাকায় যদি অ্যাকচুয়াল মার্জিন বের করি সেটা 30%-এর কম হবে, যেমন এখানে 23.07% হয়েছে অ্যাকচুয়াল মার্জিন। তার মানে এখানে প্রায় 7%-এর মতো একটা ঘাটতি আছে। ওই ঘাটতিটাই নগদ টাকায় জমা দিলে বিনিয়োগকারীর ইকুইটি আবার ইকুয়ালাইজ হবে, অর্থাৎ ওই যে 30% মেনটেন করতে বলছিল না মালিকানা, ওই 30%-এ বিনিয়োগকারীর মালিকানাটা চলে আসবে। হ্যাঁ, তো এটাই বুঝাইছে যে ইনভেস্টরের ইকুইটি ইকুয়ালাইজ করার জন্য, হ্যাঁ, অর্থাৎ মালিকানাটা 30%-এ ফিরিয়ে আনার জন্য কত টাকা নগদ জমা দিতে হবে যদি শেয়ারের মার্কেট প্রাইস 65 টাকা করে হয়। তাহলে 65 টাকায় আমাদের যে ঘাটতিটা তৈরি হচ্ছে, এখানে 23.07% মালিকানা আছে, কিন্তু মালিকানা মেনটেন করতে হবে কত পার্সেন্ট? 30%। তো এখানে প্রায় 7%-এর মতো একটা ঘাটতি আছে। ওই ঘাটতিটা আমরা নগদ টাকা জমা দিলে ঘাটতিটা পূরণ হয়ে যায়। তার মানে বিনিয়োগকারী ইকুইটি ইকুয়ালাইজে চলে আসে। অর্থাৎ ওই যে 30%-এর সমান চলে আসে। তো ওই কত টাকা নগদ জমা দিতে হবে সেই নগদ টাকার পরিমাণটা বের করতে বলছে। তো যখন এইভাবে কোশ্চেন করবে আর কি, যে শেয়ারের দাম 65 টাকা হইলে হ্যাঁ কত টাকা নগদ জমা দিতে হবে, তার মানে বুঝতে হবে যে এই বিনিয়োগকারীর মেনটেন্স মার্জিনের চেয়েও তার মালিকানা কমে গেছে, এই জন্যই নগদ টাকা জমা দেওয়ার কথা জিজ্ঞাসা করছে। তারপর আমরা টেস্ট করে নিব যে 65 টাকায় তার মালিকানা 30%-এর নিচে কিনা। আমরা যেরকম টেস্ট করে নিয়েছি না, এরকম টেস্ট করে নিব যে মালিকানা 30%-এর নিচে কিনা। যদি দেখি হ্যাঁ মালিকানা 30%-এর নিচে, তখনই আমি ক্যাশ অ্যামাউন্ট বের করার চিন্তা করবো আর কি, সূত্র দিয়ে ক্যাশ অ্যামাউন্টটা বের করে ফেলবো। আর যদি দেখি যে আমাদের 65 টাকায় মালিকানা 30%-এর উপরে আছে, তাহলে তো আর ক্যাশ অ্যামাউন্ট বের করা যাবে না, তখন ওইভাবে মন্তব্য করে দিব, গত ক্লাসে যেভাবে মন্তব্যটা শিখাই দিছিলাম ওইভাবে একটা মন্তব্য করে দিব। তো এখানে আমরা একটু 65 টাকা শেয়ারের অ্যাকচুয়াল মার্জিনটা কত বের করে দেখি। আমরা লিখলাম যে হোয়েন মার্কেট প্রাইস ইজ টাকা 65 পার শেয়ার, যখন শেয়ারের মার্কেট প্রাইস প্রতি শেয়ার 65 টাকা, উইনো আমরা জানি অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র হচ্ছে সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এখন সিভিএস কিন্তু 65 টাকায় বের করতে হবে, তো আমরা সিভিএসটা বের করলাম 1000 গুণ 65 টাকা, দ্যাটস মিন 65,000 টাকা। আর ডেফ ফান্ড ডি এর মান কিন্তু 50,000ই হবে। সো আমরা সূত্রের মধ্যে মান বসাই দিব। মান বসাইলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 23.07%। তার মানে এই অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে রাখা হবে, অর্থাৎ আমার মালিকানা মেনটেন করতে বলছিল 30%, কিন্তু এখানে আমার প্রকৃত মালিকানা আছে 23.07%। তো অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে রাখা হবে। এখন আমি যদি অ্যাকাউন্টের রেস্ট্রিকশন ছুটাইতে চাই, তাহলে আমার ক্যাশ অ্যামাউন্ট জমা দিতে হবে। ওইটাই আমাকে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর্স ইকুইটি, বিনিয়োগকারীর ইকুইটি ইকুয়ালাইজ করার জন্য কত টাকা নগদ জমা দিতে হবে। তার মানে এই যে 7%-এর মতো প্রায় ঘাটতি আছে, 23 থেকে 30,
23 থেকে 30, এখানে 7%-এর মতো ঘাটতি আছে। সো নগদ কত টাকা জমা দিলে আমার এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা উঠে যাবে? কত টাকা নগদ জমা দিলে সেই নগদ পরিমাণটা আমাকে বের করতে হবে। তো আমি অ্যাকচুয়াল মার্জিন বের করে দেখছি যে আমার ঘাটতি আছে, সো নগদ টাকা জমা দিতে হবে। আমি ওই কথাটা আগে একটু লিখবো যে সিন্স অ্যাকচুয়াল মার্জিন লেস দেন মেনটেন্স মার্জিন, যেহেতু অ্যাকচুয়াল মার্জিন মেনটেন্স মার্জিনের চেয়ে ছোট, সো দেয়ার ইজ এ মার্জিন কল। সুতরাং এখানে মার্জিন কল আছে। হ্যাঁ, মার্জিন কল করা হয়েছে, অর্থাৎ আমাকে ঘাটতি পূরণ করার জন্য বলা হয়েছে। সো আমরা লিখবো যে এই যে এই সূত্রটা দিয়ে আমরা ঘাটতিটা পূরণ করবো আর কি, টু ডিপোজিট ক্যাশের যে সূত্রটা আছে না, এই সূত্রটা দিলে আমরা বুঝতে পারি যে কত টাকা নগদ জমা দিতে হবে। তো আমরা এই সূত্রের মধ্যে এখন মান বসাই দিব। নাও ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ মার্জিন কল, উইনো দিয়ে আমরা পার্সেন্টেজের সূত্রটা বসাই দিয়েছি, সিভিএস মাইনাস ডি প্লাস ক্যাশ ডিভাইডেড বাই সিভিএস প্লাস ক্যাশ। ঠিক আছে, এই যে আগের সূত্রটাই কিন্তু, টু ডিপোজিট ক্যাশের যে সূত্রটা আছে পার্সেন্টেজ সমান সিভিএস মাইনাস ডি প্লাস ক্যাশ সিভিএস প্লাস ক্যাশ। আমরা এই সূত্রটা প্রয়োগ করলেই আমরা সব মান বসাই দিব, পার্সেন্টেজের মান বসাই দিব, সিভিএস এর মান বসাই দিব, ডি এর মান বসাই দিব, ক্যাশের মানটা জাস্ট বের করতে হবে। ক্যাশের মানটা বের করতে পারলেই আমরা বুঝবো যে কত টাকা নগদ জমা দিতে হবে। ঠিক আছে, সো আমরা পার্সেন্টেজ সমান সূত্র বসালাম সিভিএস মাইনাস ডি প্লাস ক্যাশ ডিভাইডেড বাই সিভিএস প্লাস ক্যাশ। এখন পার্সেন্টেজের পরিবর্তে আমাদের এই যে পোর্শে মেনটেন করতে বলছে না মালিকানা 30%, তো আমরা এখানে 0.30 বসাই দিব। তারপর সিভিএস এর পরিবর্তে এই 65 টাকায় যে সিভিএসটা বেরোইছিল সেই মানটাই বসাবো, 65,000 টাকা। তারপরে মাইনাসের মাইনাস, ডেপ ফান্ড 50,000 টাকা। তারপরে প্লাস ক্যাশ, এই যে প্লাস ক্যাশ লিখলাম, ডিভাইডেড বাই সিভিএস প্লাস ক্যাশ। তো সিভিএস হচ্ছে 65,000 টাকা, তারপরে প্লাসের প্লাস, ক্যাশের জায়গায় ক্যাশই থাকবে। তো আমরা ক্যাশটা বের করবো, মেইনলি বিষয়টা হচ্ছে আমাদের ক্যাশ অ্যামাউন্টই বের করতে বলছে। তো এখানে 65,000 থেকে 50,000 বাদ দিলে 15,000 টাকা প্লাস ক্যাশ, এখানে 65,000 প্লাস ক্যাশ, এই যে 65,000 প্লাস ক্যাশই আছে। এখন যে কাজটা করতে হবে, আমরা আড়াআড়ি গুণন করব, ঠিক আছে, ক্রস গুণন করব। এই 0.30 সাথে এটা গুণ হবে, আর 15,000 প্লাস ক্যাশের সাথে 1 গুণ হবে। ঠিক আছে, এটার নিচে মনে মনে 1 আছে, সেই 1 গুণ হবে। তো আমরা 0.30 দিয়ে যদি 65,000-কে গুণ করি সেটা হবে 19,500। আর তারপরে এই যে প্লাসের প্লাস, 0.30 দিয়ে ক্যাশকে গুণ করলে সেটা 0.30 ক্যাশই হবে। তারপর সমান চিহ্ন দেওয়ার পর 15,000 প্লাস ক্যাশ দিয়ে যদি 1-কে গুণ করি সেটা 15,000 প্লাস ক্যাশই হবে। এখন আমরা জাস্ট জেনারেল ক্যালকুলেশন করব, আমাদের সংখ্যাগুলোকে একপাশে রাখবো। 19,500, এখানে আছে 15,000, সো এই 15,000টাকে বামে নিয়ে আসি, তাহলে 19,500 থেকে 15,000 মাইনাস যাবে, তারপর মাঝখানে সমান চিহ্ন, এখানে ক্যাশ ক্যাশই থাকবে, এই 0.30 ক্যাশ ডান পাশে পাঠিয়ে দিলে সেটা মাইনাস 0.30 ক্যাশ হয়ে যাবে। এখন 19,500 থেকে 15,000 বাদ দিলে 4,500, আর আমরা যদি এখান থেকে ক্যাশ কমন নেই তাহলে 1 মাইনাস 0.30 আসে। সো 1 মাইনাস 0.30 মানে 0.70। ঠিক আছে, সো ক্যাশ ইন্টু 0.70। এখন এই 0.70 বাম পাশে গেলে ভাগ হয়ে যাবে, কারণ এক পাশে গুণ আরেক পাশে গেলে ভাগ হয়ে যায়। সো 4500-কে আমরা 0.70 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমাদের ক্যাশের পরিমাণ আসবে 6,428.57। তো আমরা লিখবো, সো দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল ইজ টাকা 6,428.57। অর্থাৎ এই বিনিয়োগকারী, ঠিক আছে, এই বিনিয়োগকারী যদি তার অ্যাকাউন্টে 6,428.57 টাকা জমা দেয় তাহলে তার মালিকানা আবার 30%-এ ফিরে আসবে এবং তার অ্যাকাউন্টটার রেস্ট্রিকশন উঠাই দিবে, সে আবার শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। তো আমাদের এখানে ওই কথাটাই বলছিল যে ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড, মানে ইকুয়ালাইজ দ্য ইনভেস্টরস ইকুইটি, বিনিয়োগকারীর ইকুইটি ইকুয়ালাইজ করার জন্য, বিনিয়োগকারীর ইকুইটি সমতায় আনার জন্য কত টাকা নগদ জমা দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সে যদি তার অ্যাকাউন্টে 6,428.57 টাকা জমা দেয় তাহলে তার মালিকানাটা 30%-এ আসে। হ্যাঁ, অর্থাৎ সে এই অ্যাকাউন্টে স্বাভাবিকভাবে বিজনেস করতে পারবে। দেখো 3 নম্বর রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করো। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টে যাব। 4 নম্বর রিকোয়ারমেন্টে ছোট একটা ব্যালেন্স শিট করতে বলছে। দেখো 3 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আশা করি কোশ্চেন নাই। আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে কি যে প্রিপেয়ার অ্যান্ড শো দ্য ব্যালেন্স শিট অফ দ্য ইনভেস্টর্স মার্জিন অ্যাকাউন্ট আফটার ক্যাশ ডিপোজিট। ক্যাশ ডিপোজিটের পর বিনিয়োগকারীর ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তো আমরা এখন ছোট একটা ব্যালেন্স শিট তৈরি করব। ব্যালেন্স শিটের দুইটা পাশ, এক পাশে আমরা লিখবো অ্যাসেটস, আরেক পাশে লিখবো লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। তো অ্যাসেট টাকা লিখছি, আর এই পাশে লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি টাকা। তো এরকম 4 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করলাম। তো অ্যাসেট যে আমরা লিখবো, প্রথমে লিখতে হবে ভ্যালু অফ স্টক। তো আমাদের কাছে 1,000 শেয়ার আছে, প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 65 করে, একদম লেটেস্ট প্রাইসটা নিতে হবে। হ্যাঁ, সো 1,000-এর সাথে 65 গুণ করবা, 1,000 গুণ 65, 65,000 টাকা হচ্ছে ভ্যালু অফ স্টক।
আর নগদ জমা দিয়েছি কত? ক্যাশ নগদ জমা দিয়েছি 6,428.57 টাকা। সবগুলো যোগ করলে আমাদের অ্যাসেট পাশে আছে 71,428.57। আর লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটিতে প্রথমে ডেপ লিখতে হবে। ডেপ তো 50,000 টাকা, আমরা শুরুতেই বের করেছিলাম। ওই 50,000 টাকা লিখবো। আর লিখবো অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি কত? ওইটা জাস্ট ওই 71,428.57 থেকে আমরা ডেপ্ট মাইনাস করব। মাইনাস করলে আমাদের অনার্স ইকুইটি 21,428.57। তাহলে আমাদের যোগফল কত নামবে? 71,428.57। দুই পাশ মিলে যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের প্রথমে অ্যাসেট পাশটা পূরণ করবো আর কি, যে ভ্যালু অফ স্টক এটা আমরা জাস্ট খুঁজে বের করবো যে কয় হাজার শেয়ার আর লাস্ট প্রাইসটা কত। লাস্ট প্রাইস হচ্ছে 65, তাহলে 1,000-এর সাথে 65 গুণ করবা, 65,000 টাকা হচ্ছে ভ্যালু অফ স্টক। আর ক্যাশ টাকা তুমি জমা দিছো অ্যাকাউন্টে, কারণ তোমার অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল। তো অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিছো, পরেই তো অ্যাকাউন্টিং এর রেস্ট্রিকশন উঠে গেছে। তো কত টাকা নগদ জমা দিছো সেটা আমরা বের করছিলাম, মার্জিন কল অ্যামাউন্ট বের করছিলাম। তো ওইটাই ছিল ক্যাশ। ক্যাশ জমা দিয়েছি কত? 6,408.57 টাকা। তো এই এইটা হচ্ছে অ্যাসেট পাশে যাবে, ক্যাশ অ্যাসেট পাশে যাবে। দুইটাকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেট হচ্ছে 71,428.57। এখন লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটির যোগফল তো 71,428.57 হবে। তো আমরা এখানে বসাই দিলাম। তো লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটিতে আমরা ডেপ্টের মানটা জানি 50,000 টাকা, আর অনার্স ইকুইটি আসবে, কিন্তু অনার্স ইকুইটি মান কত সেটা আমরা জানি না। তো আমরা একটা কাজ করতে পারি, ওই 71,428.57 থেকে ডেপটা বাদ দিব, বাকিটাই হচ্ছে অনার্স ইকুইটি হিসাবে আমরা লিখে দিব। আশা করি ব্যালেন্স শিট তোমরা বুঝতে পারছো কিভাবে ব্যালেন্স শিট করতে হবে। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কে যাই, শিটের 14 নম্বর অঙ্কে। আচ্ছা, স্ক্রিনে আমরা 14 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে অন মানডে জুলাই 13, সোমবার হচ্ছে জুলাই মাসের 13 তারিখ, ইউ আস্কড ইউর ব্রোকার টু বাই 200 শেয়ার্স অফ আরডিএক্স অ্যাট মার্কেট। তুমি তোমার ব্রোকারকে বলছো আরডিএক্স কোম্পানির 200টা শেয়ার ক্রয় করতে, ইউজিং 50% অ্যালাউড ইনিশিয়াল মার্জিন। তোমার ইনিশিয়াল মার্জিন হচ্ছে 50%, তাহলে বাকি 50% তুমি ঋণ নিবা। ঠিক আছে? তুমি কতগুলা শেয়ার কিনবা? তুমি 200টা শেয়ার কিনবা। কতগুলো শেয়ার কিনবা? 200টা শেয়ার কিনবা। যেখানে তোমার ইনিশিয়াল মার্জিন হচ্ছে 50%, অর্থাৎ 50% টাকা তুমি নিজের পকেট থেকে দিবা, আর বাকি 50% টাকা তুমি ঋণ নিবা। এই হচ্ছে বিষয়। দ্য ব্রোকার চার্জ এ কমিশন অফ 2%। ব্রোকার 2% কমিশন ধার্য করছে, এই কমিশনের কোনো কাজ নাই। তারপরে হচ্ছে ব্রোকার ব্রোকারেজ ফার্ম হ্যাজ এ 30% মেনটেন্স মার্জিন। ব্রোকারেজ ফার্ম তোমাকে শর্ত দিয়েছে মালিকানা রক্ষণ করতে হবে 30%। আবারও বলছে বিষয়টা, ব্রোকার চার্জ এ কমিশন অফ 2%। ব্রোকার 2% কমিশন ধার্য করছে। তো আমাদের এই অঙ্কগুলোর মধ্যে আর কি, যখন আমরা অ্যাকচুয়াল মার্জিন, ইনিশিয়াল মার্জিন বের করব বা মার্জিন কল প্রাইস বের করব, যেটাই বের করি না কেন, আমাদের হচ্ছে কমিশনটা কাজে লাগতেছে না। তো এখানে ব্রোকারেজ কমিশন দেওয়া হচ্ছে 2%, এটার কোনো কাজ নাই। ব্রোকারেজ ফার্ম হ্যাজ এ 30% মেনটেন্স মার্জিন। ব্রোকারেজ ফার্ম বলেছে 30% মালিকানা মেনটেন করতে হবে, অর্থাৎ শেয়ারের দাম যতই কমুক মালিকানা 30%-এর নিচে নামতে পারবে না। যদি কোনো কারণে মালিকানা অ্যাকচুয়াল মার্জিন 30%-এর নিচে নেমে যায়, তাহলে মার্জিন কল করা হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট টেম্পোরারি কি করবে, তারা রেস্ট্রিক্টেড করে রাখবে। যদি আমি অ্যাকাউন্টে নগদ টাকা জমা দেই অথবা আমি কিছু শেয়ার বিক্রি করে ঋণ শোধ করি, তাহলে আবার অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা তারা উঠাই দিবে। তো এখানে মেনটেনেন্স মার্জিন হচ্ছে একটা শর্ত, আমার মালিকানা 30% মেনটেন করে চলতে হবে, এই হচ্ছে বিষয়। দ্য ব্রোকার লেটার কলস ইউ। ব্রোকার পরবর্তীতে তোমাকে কল করেছে অ্যান্ড সেইজ দ্যাট, বললো যে দ্য ট্রেড ওয়াজ এক্সিকিউটেড এট টাকা 70 পার শেয়ার। ট্রেড এক্সিকিউটেড হয়েছে 70 টাকা করে, অর্থাৎ লেনদেন সম্পন্ন হয়েছে 70 টাকা করে। তাহলে আমি যে ব্রোকারকে বলছিলাম না যে 200টা শেয়ার কিনে দাও, ব্রোকার হচ্ছে 70 টাকা করে শেয়ারগুলো কিনে দিয়েছে আমাকে। তাহলে আমাদের যদি টোটাল ভ্যালু বের করতে চাই, তাহলে 200-র সাথে 70 গুণ করলে 14,000 টাকা কিন্তু টোটাল ভ্যালু হবে। আচ্ছা, এখন বলছে নোট দ্যাট জুলাই 14 ইজ নট এ বিজনেস ডে। জুলাই 14 তারিখ বিজনেস ডে না। এটা একটা নোট দিয়েছে, এটার কোনো কাজ নাই। এখন রিকোয়ারমেন্ট এতে বলছে সিন্স দ্য স্টক ওয়াজ বট অন মার্জিন। যদি স্টক যেহেতু এই স্টক মার্জিনের মাধ্যমে ক্রয় করা হয়েছে, বিলো হোয়াট স্টক প্রাইস উইল এ মার্জিন কল বি রিকোয়ার্ড। মানে শেয়ারের দাম কত টাকা নিচে আসলে মার্জিন কল করা হবে, এই বিষয়ে জানতে চাইছে। শেয়ারের দাম কত টাকা নিচে আসলে মার্জিন কল করা হবে। বিলো বিলো হোয়াট স্টক প্রাইস, শেয়ারের দাম কত টাকার নিচে নামলে উইল এ মার্জিন কল বি রিকোয়ার্ড, মার্জিন কলের প্রয়োজন হবে। ঠিক আছে? সো আমরা মার্জিন কল প্রাইস বের করব, এরপর একটা মন্তব্য করে দিব শেয়ারের দাম মার্জিন কল প্রাইজের নিচে হলে, হ্যাঁ, এ মার্জিন কল উইল বি রিকোয়ার্ড। আমরা এইভাবে একটা মন্তব্য করে দিব। তো আমাদের মার্জিন কল প্রাইস বের করতে বলছে এ নাম্বার রিকোয়ারমেন্টে। ঠিক আছে? আমরা এই নাম্বার রিকোয়ারমেন্টে মার্জিন কল প্রাইস বের করব। যখন এইভাবে কোশ্চেন করবে যে বিলো হোয়াট স্টক প্রাইস, কত টাকা নিচে নামলে, শেয়ারের দাম কত টাকা নিচে নামলে মার্জিন কল রিকোয়ার্ড, তখনই আমাদের মার্জিন কল প্রাইস বের করতে হবে।
প্রাইস যেটা বেরোবে বলবো যে এই দামের নিচে নামলে মার্জিন কল প্রয়োজন হবে। তো গিভেনটা লিখে ফেলো। আমরা দেখতে পাচ্ছি যে আম, বিনিয়োগকারী হচ্ছে 200টা শেয়ার কিনবে আরডিএক্স কোম্পানির। 200টা শেয়ার কিনবে, প্রতিটা শেয়ার কেনা হয়েছে 70 টাকা করে। ট্রেড ওয়াজ এক্সিকিউটেড, টাকা 70 পার শেয়ার। প্রতিটা শেয়ার 70 টাকা করে কেনা হয়েছে। সো 200 সাথে 70 গুণ করলে টোটাল ভ্যালু পাওয়া যাবে। আমরা গিভেন দিয়ে লিখবো যে টোটাল ভ্যালু ভি 200 গুণন 70, তার মানে 14,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। এর মধ্যে ইনিশিয়াল মার্জিন 50%, তো আমরা ইনিশিয়াল মার্জিন IM 50% লিখবো, অথবা 0.50 লিখে দিব। হ্যাঁ, তাহলে ডেপ ফান্ডটা কত হবে, ডি এর মান কত হবে, ভি মাইনাস ভি গুণন IM। এটা হচ্ছে ডেপ ফান্ড বের করার সূত্র। তো ভি হচ্ছে 14,000 টাকা, তারপরে মাইনাস ভি হচ্ছে 14,000, IM হচ্ছে 0.50। সো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 7,000 টাকা হচ্ছে ডেপ ফান্ড। তারপরে আমাদের প্রশ্নে ব্রোকার চার্জে কমিশন 2%, কমিশন 2%, কোনো কাজ নাই। তারপর মেনটেন্স মার্জিন দেওয়া আছে 30%, এই মেনটেন্স মার্জিন তো লিখতে হবে, এটার কাজ আছে। ঠিক আছে, মেনটেন্স মার্জিন 30%, এটার কাজ আছে। তাহলে আমরা লিখলাম যে মেনটেন্স মার্জিন পার্সেন্টেজ বা পার্সেন্টেজ 30% অথবা 0.30। আর শেয়ার কিনছে কয়টা, 200টা। সো নাম্বার অফ শেয়ার n = 200। এই পর্যন্ত আমরা সব লিখবো। এরপর লিখবো ক্যালকুলেশন অফ রিকোয়ারমেন্টে, ক্যালকুলেশন অফ মার্জিন কল প্রাইস। উইনো দিয়ে আমরা মার্জিন কল প্রাইসের সূত্র বসাই দিব, ডি ডিভাইড বাই n ইন্টু 1 মাইনাস পার্সেন্টেজ। ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 7,000 টাকা, এই যে 7,000 বসাই দিলাম। এন কত, এন হচ্ছে 200 শেয়ার, এই যে 200 বসাই দিলাম। ইন্টু তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 1 মাইনাস, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস লিখলাম। এরপর পার্সেন্টেজ বসাইতে হবে, পার্সেন্টেজ হচ্ছে 0.30, আমরা 0.30 বসাই দিলাম। ব্র্যাকেট ক্লোজ। উপরের অংশটাকে নিচের অংশ দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে 50 টাকা। তাহলে বলছিল না যে বিলো হোয়াট স্টক প্রাইস উইল এ মার্জিন কল বি রিকোয়ার্ড, মানে শেয়ারের দাম কত টাকার নিচে নামলে মার্জিন কল প্রয়োজন হবে। শেয়ারের দাম কত টাকার নিচে নামলে মার্জিন কল প্রয়োজন হবে। শেয়ারের দাম কত টাকা নিচে নামলে মার্জিন কল প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে লিখে দিব কমেন্ট, ইফ স্টক প্রাইস ফলস, ব্র্যাকেটে লিখবো বিলো টাকা 50, মানে যদি শেয়ারের দাম ফল করে অর্থাৎ নিম্নমুখী হয়, ব্র্যাকেটে বলে দিয়েছি যে 50 টাকার নিচে নামতে হবে। তো যদি শেয়ারের দাম 50 টাকা নিচে নামে, দেন এ মার্জিন কল বি রিকোয়ার্ড, তাহলে মার্জিন কলের প্রয়োজন হবে। দেখো তো রিকোয়ারমেন্টে বুঝতে পারছি কিনা। মার্জিন কল প্রাইস যেটা বের করবা, যদি শেয়ারের দাম মার্জিন কল প্রাইজের নিচে চলে যায় তাহলেই মার্জিন কলের প্রয়োজন হবে, অর্থাৎ কোম্পানি মার্জিন কল করবে, ব্রোকারেজ হাউস মার্জিন কল করবে যে আপনার শেয়ারের দাম 50 টাকা নিচে নামছে। 50 টাকার নিচে নামার অর্থ হইলো আমাকে যে মেনটেন করতে বলছিল না যে 30% মালিকানা মেনটেন করতে হবে, শেয়ারের দাম যদি 50 টাকা নিচে নামে তাহলে আমার মালিকানা 30% থাকে না, এর নিচে চলে যায়। ঠিক আছে। সো মার্জিন কল আমরা হচ্ছে কখন রিসিভ করব, যদি শেয়ারের দাম 50 টাকা নিচে নামে তাহলেই মার্জিন কল রিসিভ করব। কারণটা কি, কারণ 50 টাকা দিয়ে আমরা যদি 50 টাকার নিচে কোনো মান দিয়ে আমরা যদি হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন বের করি, সেই অ্যাকচুয়াল মার্জিন 30%-এর কম হবে। ঠিক আছে, 50 টাকার নিচে যে কোনো একটা অ্যামাউন্ট, ধরো 49 টাকা বা 48 টাকা বা 45 টাকা, আমরা যদি 45 টাকা দিয়ে অ্যাকচুয়াল মার্জিন বের করি দেখবো যে সেটা মেনটেন্স মার্জিনের চেয়ে কম আছে, হয়তো বা 25% বা 28% অ্যাকচুয়াল মার্জিন বের হবে। তো যদি মেনটেন্স মার্জিনের চেয়ে অ্যাকচুয়াল মার্জিন কম আসে সেই ক্ষেত্রে তো আমরা হচ্ছে মার্জিন কল রিসিভ করব। তো অ্যাকচুয়াল মার্জিন ছাড়াও মন্তব্যটা আমরা করতে পারি, যে মার্জিন কল প্রাইজের উপর বেস করে মন্তব্যটা করা যায় যে কখন মার্জিন কল রিসিভ করবে। তো বলবো যে শেয়ারের দাম যদি 50 টাকা নিচে নামে তাহলে মার্জিন কল রিসিভ করা হবে। এই হচ্ছে বিষয়। এরপর আসো বি নাম্বার রিকোয়ারমেন্ট। বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে ইফ স্টক ফলস টু টাকা 40, যদি শেয়ারের দাম কমে 40 টাকা হয়, শেয়ারের দাম কমে যদি 40 টাকা হয় তাহলে কিন্তু মার্জিন কল রিসিভ করা হবে। এটা কিন্তু আমি আর টেস্ট করব না, আমি সরাসরি বুঝে গেছি। শেয়ারের দাম কমে কয় টাকা হবে, 40 টাকা হবে। যদি শেয়ারের দাম কমে 40 টাকা হয় তার মানে আমি মার্জিন কল রিসিভ করবো, এটা কনফার্ম। কারণ 50 টাকা যদি দাম হয়, শেয়ারের দাম যদি 50 টাকা হয় তাহলে আমি সেভ, কিন্তু 50 টাকার নিচে নামলেই তো মার্জিন কল হবে। আমি তো মন্তব্যে বলে দিয়েছি যে যদি শেয়ারের দাম 50 টাকার নিচে নামে তাহলে মার্জিন কল হবে। মার্জিন কল প্রাইসটা হচ্ছে একদম লাস্ট বর্ডার, আমি মার্জিন কল প্রাইস পর্যন্ত সেফ। অর্থাৎ আমার শেয়ারের দাম যদি 50 টাকায় চলে আসে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু 50 টাকার নিচে যদি শেয়ারের দাম চলে যায় তাহলে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে, অর্থাৎ আমি মার্জিন কল রিসিভ করব। তো আমাদের বি নাম্বার যে রিকোয়ারমেন্ট, বি নাম্বার রিকোয়ারমেন্টে বলেই দিয়েছে শেয়ারের দাম ফল করে 40 টাকা হবে। 40 টাকা যদি হয় তাহলে তো আমি অলরেডি মার্জিন কল রিসিভ করব, কারণ
50 টাকা নিচে নামলেই আমি মার্জিন কল রিসিভ করব। সেখানে আমাদের শেয়ারের দাম 40 টাকা হয়ে গেছে, তো অবশ্যই আমি মার্জিন কল রিসিভ করব। আমাদের আর টেস্ট করে দেখতে হবে না যে মার্জিন কল রিসিভ করব কি করব না, এটা টেস্ট করে দেখতে হবে না। আমরা যেরকম অ্যাকচুয়াল মার্জিনের মাধ্যমে টেস্ট করতাম না, অ্যাকচুয়াল মার্জিন যদি 30%-এর কম হইতো তাহলে তো মার্জিন কল রিসিভ করব, অ্যাকচুয়াল মার্জিন যদি 30%-এর বেশি হয় তাহলে তো মার্জিন কল রিসিভ করব না, এরকম মন্তব্যটা আমরা অ্যাকচুয়াল মার্জিনের মাধ্যমে তো করতাম। কিন্তু এই অঙ্কে অ্যাকচুয়াল মার্জিন বের করারই দরকার নাই, অ্যাকচুয়াল মার্জিন দিয়ে তোমার টেস্ট করারই দরকার নাই, কারণ আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টে যেহেতু মার্জিন কল প্রাইস আমরা বের করছি 50 টাকা, তার মানে 50 টাকা পর্যন্ত আমি সেফ। 50 টাকার নিচে যদি শেয়ারের দাম চলে যায় তাহলে আমি মার্জিন কল রিসিভ করব, এটা তো আমি আগেই বুঝে গেছি। তো আমাদের রিকোয়ারমেন্ট বিতে যখনই বলছে যে শেয়ারের দাম কমে 40 টাকা হয়েছে, হ্যাঁ তখনই আমি বুঝছি যে আমি মার্জিন কল রিসিভ করছি। ঠিক আছে, কারণ আমার অ্যাকাউন্ট কি হয়েছে, রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে। 40 টাকায় কিন্তু আমার হচ্ছে অ্যাকাউন্টে মার্জিন কল হবে। সো আমি কিন্তু ওই অ্যাকাউন্ট দিয়ে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো না। এখন বলছে ইউ এন্টেন্ড টু ডিপোজিট মোর ক্যাশ, তুমি চাচ্ছ বেশি পরিমাণে ক্যাশ জমা দিতে ইনটু দ্য অ্যাকাউন্ট টু ব্রিং ইট ব্যাক টু দ্য মেনটেন্স মার্জিন। বলছে মেনটেন্স মার্জিনকে সঠিক স্তরে ফিরিয়ে আনার জন্য, মেনটেন্স মার্জিনকে সঠিক স্তরে ফিরিয়ে আনার জন্য তুমি তোমার অ্যাকাউন্টে মোর ক্যাশ ডিপোজিট করতে চাচ্ছ। ঠিক আছে, মেনটেন্স মার্জিনকে সঠিক স্তরে ফিরিয়ে আনার জন্য তুমি তোমার অ্যাকাউন্টে মোর ক্যাশ ডিপোজিট করতে যাচ্ছ। হাউ মাচ ক্যাশ মাস্ট ইউ ডিপোজিট, মানে কত টাকা ক্যাশ তোমাকে অবশ্যই ডিপোজিট করতে হবে। তো আমরা হচ্ছে টু ডিপোজিট ক্যাশের সূত্রটা দিয়ে ক্যাশ অ্যামাউন্টটা বের করব। ঠিক আছে, ক্যাশ অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে কিসের সূত্র দিয়ে, টু ডিপোজিট ক্যাশের যে সূত্র আছে ওই সূত্র প্রয়োগ করে আমাদের ক্যাশ অ্যামাউন্টটা বের করতে হবে। মানে আমাদের শেয়ারের দাম যদি 40 টাকা হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে। সো ওই রেস্ট্রিকশন ছুটানোর জন্য আমি চাচ্ছি মোর ক্যাশ ডিপোজিট করতে। কোথায়? আমার অ্যাকাউন্টে। কেন ডিপোজিট করব? টু ব্রিং ইট ব্যাক টু দ্য মেনটেন্স মার্জিন, মেনটেন্স মার্জিনকে সঠিক স্তরে ফিরিয়ে আনার জন্য। হাউ মাস ক্যাশ মাস্ট টু ডিপোজিট, কত টাকা নগদ তোমাকে অবশ্যই ডিপোজিট করতে হবে। তা আমি কত টাকা ডিপোজিট করব সেটা জানার জন্য আমাদের হচ্ছে টু ডিপোজিট ক্যাশের সূত্রটা প্রয়োগ করতে হবে। তা আমরা লিখবো রিকোয়ার্ড ক্যাশ টু ব্রিং দ্য মেনটেন্স মার্জিন অ্যাট অপটিমাম লেভেল, মেনটেন্স মার্জিনকে অপটিমাম লেভেলে ফিরিয়ে আনার জন্য নগদ প্রয়োজন। তো আমরা উইনো দিয়ে পার্সেন্টেজের সূত্র বসাই দিব, সিবিএস মাইনাস ডি প্লাস ক্যাশ ডিভাইড বাই সিবিএস প্লাস ক্যাশ। তো এখানে পার্সেন্টেজের পরিবর্তে 0.30 বসাইতে হবে, এই যে 0.30 বসাই দিলাম, তারপর সমানের সমান চিহ্ন দিলাম। সিবিএস কিন্তু বের করতে হবে 40 টাকায়, তো আমরা সিবিএসটা এখানে দেখা দিচ্ছি 200 গুণ 40, তারপরে মাইনাস ডি, ডি এর পরিবর্তে 7,000 টাকা বসাবো, কারণ ঋণ হচ্ছে 7,000 টাকা, হ্যাঁ যেটা আমরা ফার্স্টে বের করে দেখাইছিলাম। তারপরে প্লাস ক্যাশই থাকবে, নিচে সিবিএস আছে, আমরা 200 গুণ 40 টাকা লিখবো। এই যে 40 টাকা করে আমরা সিবিএসটা বের করব, প্লাস ক্যাশই আছে। এখন এই 200-র সাথে 40 গুণ করলে সেটা 8,000 মাইনাস 7,000 প্লাস ক্যাশ। এখানে 200-র সাথে 40 গুণ করলে 8,000 প্লাস ক্যাশ। এখন 8,000 থেকে 7,000 বিয়োগ করলে 1,000 প্লাস ক্যাশ, নিচে 8,000 প্লাস ক্যাশ, এই যে 8,000 প্লাস ক্যাশ। এখন আড়াআড়ি গুণন করতে হবে। ঠিক আছে, আড়াআড়ি আড়াআড়ি গুণন করতে হবে, এটা নিচে মনে মনে এক আছে। তো আমরা 0.30 দিয়ে 8,000-কে গুণ করলে সেটা 2,400 হবে, তারপরে প্লাসের প্লাস 0.30 দিয়ে ক্যাশকে গুণ করলে সেটা 0.30 ক্যাশ হবে। ঠিক আছে, তারপরে সমান চিহ্ন দিলাম। 1,000 প্লাস ক্যাশ দিয়ে 1-কে গুণ করলে সেটা 1,000 প্লাস ক্যাশ। এখন সংখ্যাগুলোকে এক পাশে রাখো, ক্যাশগুলোকে এক পাশে রাখো। তো 1,000 এই বা পাশে আনলে মাইনাস 1,000, আর এই 0.30 ক্যাশ ডান পাশে গেলে মাইনাস 0.30 ক্যাশ। এখন 2,400 থেকে 1,000 বিয়োগ করে 1,400, এখানে মাইনাসের আগে ক্যাশ, মাইনাসের পরে ক্যাশ, ক্যাশ কমন নিলে 1 মাইনাস 0.30, 1 মাইনাস 0.30 মানে হচ্ছে 0.70, সো ক্যাশ ইন্টু 0.70 লিখতে পারি। এই 0.70 যেহেতু গুণ অবস্থায় আছে বা পাশে গেলে ভাগ হয়ে যাবে, সো 1,400 ভাগ 0.70 সমান ক্যাশ, বা ক্যাশ ইকাল টু 2,000। পরে আমরা লিখতে পারি যে টাকা 2,000 ইজ টু বি ডিপোজিটেড টু ব্রিং দ্য মেনটেন্স মার্জিন অ্যাট অপটিমাম লেভেল, মেনটেন্স মার্জিনকে অপটিমাম লেভেলে ফিরিয়ে আনার জন্য আমাদের 2,000 টাকা ডিপোজিট করতে হবে। ঠিক আছে, মেনটেন্স মার্জিন অপটিমাম লেভেলে ফিরিয়ে আনা বলতে আমরা কি বুঝি, ওই 30%-এ ফিরিয়ে আনাকে বুঝি আমরা। আমরা যদি অ্যাকাউন্টে 2,000 টাকা জমা দিই, আমরা যদি অ্যাকাউন্টে 2,000 টাকা জমা দিই তাহলে আমাদের মেনটেন্স মার্জিন 30%-এ চলে আসবে বা অপটিমাম লেভেলে চলে আসবে, তখন আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন উঠে যাবে, আমি আবার শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। এরপর আসলে আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে ইফ দ্য স্টক ফলস টু টাকা 40, যদি শেয়ারের দাম কমে 40 টাকা হয়, ইউ ইন্টেন্ড টু সেল স্টক টু রিপে সাম অফ দ্য ডেট টু ব্রিং ইট ব্যাক টু দ্য মেনটেন্স মার্জিন। বলছে শেয়ারের দাম কমে যদি 40 টাকা হয় তার মানে আমি মার্জিন কল রিসিভ করবো, আমার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে রাখা হবে 40 টাকা যদি শেয়ারের দাম হয়, কারণ 50 টাকা পর্যন্ত আমি সেফ। মার্জিন কল প্রাইস বের করছিলাম না, মার্জিন কল প্রাইস
মার্জিন কল প্রাইস বের করছিলাম। তো ওইখানে আমি দেখছিলাম যে মার্জিন কল প্রাইস 50 টাকা বের হয়েছিল, তার মানে আমি 50 টাকা পর্যন্ত সেভ, যদি শেয়ারের দাম 50 টাকা নিচে নামে তাহলেই মার্জিন কল রিসিভ করব। তো এখানে তো শেয়ারের দাম 40 টাকায় নামছে, শেয়ারের দাম কয় টাকা নামছে, শেয়ারের দাম কমে 40 টাকা হয়েছে। সো আমি মার্জিন কল রিসিভ করব, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে রাখা হবে। ইউ ইন্টেন্ড টু সেল স্টক, তুমি চাচ্ছ স্টক সেল করবা, কেন? টু রিপে সাম অফ দ্য ডেট, এবং স্টক সেল করে কিছু ঋণ শোধ করবা। টু ব্রিং ইট ব্যাক টু দ্য মেনটেন্স মার্জিন, মেনটেন্স মার্জিনকে সঠিক স্তরে ফিরিয়ে আনার জন্য তুমি 40 টাকা করে কিছু শেয়ার বিক্রি করে ঋণ শোধ করবা। হাউ মেনি শেয়ার মাস্ট টু সেল, কতগুলা শেয়ার অবশ্যই তোমাকে বিক্রি করতে হবে, কতগুলা শেয়ার তোমাকে অবশ্যই বিক্রি করতে হবে, সেই শেয়ার সংখ্যাটা জানতে চাইছে। তো যখন আমরা হচ্ছে শেয়ার বিক্রি করে ঋণ শোধ করব, যাতে মেনটেন্স মার্জিনটা সঠিক স্তরে ফিরে আসে, তখন আমাদের আহ, এই সূত্রটা প্রয়োগ করতে হয় যে কতগুলো শেয়ার আমরা বিক্রি করব সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করি। এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে এন এর মানটা বের করতে পারি, অর্থাৎ কতগুলো শেয়ার বিক্রি করে ঋণ শোধ করলে আমার মালিকানাটা আবার 30%-এর যে ব্যালেন্সটা আছে সেটার সাথে মিলে যাবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা উঠে যাবে। কতগুলো শেয়ার বিক্রি করতে হবে, ঠিক আছে? সো আমি দেখি কতগুলো শেয়ার বিক্রি করতে হবে, আমরা সূত্র দিয়ে আগে অঙ্কটা করতে থাকি। রিকোয়ারমেন্ট সি দিয়ে লিখবো নাম্বার অফ শেয়ার্স নিড টু বি সোল্ড, নাম্বার অফ শেয়ার মানে শেয়ার সংখ্যা যা বিক্রি করা প্রয়োজন। লেট দিয়ে লিখলাম এন হচ্ছে নাম্বার অফ শেয়ার নিড টু বি সোল্ড। উইনো দিয়ে আমরা পার্সেন্টেজের সূত্র বসে দিলাম, এনসিবি মাইনাস এনডি ডিভাইড বাই এনসিবি। তো এনসিভি বলতে আমরা আসলে কি বুঝি, নিউ কারেন্ট ভ্যালু, ঠিক আছে, নিউ কারেন্ট ভ্যালু। এখন নিউ কারেন্ট ভ্যালু আমরা যখন বের করবো তখন এইভাবে বের করবো যে এনসিভি ইকাল টু নিউ কারেন্ট ভ্যালু। নিউ কারেন্ট ভ্যালু বের করার নিয়ম হচ্ছে 40 টাকা হচ্ছে শেয়ারের দাম, তাই না? এই যে 40 টাকা হচ্ছে শেয়ারের দাম, তার সাথে গুণ করতে হবে শেয়ার সংখ্যা। তো শেয়ার সংখ্যাটা কত, 200 মাইনাস এন, কারণ আমি তো এন সংখ্যক শেয়ার বিক্রি করে দিচ্ছি। নাম্বার অফ শেয়ার নিড টু বি সোল্ড মানে কতগুলো শেয়ার বিক্রি করতে হবে বা কতগুলো শেয়ার বিক্রি করা প্রয়োজন। তো এর মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার নিড টু বি সোল্ড, কতগুলো শেয়ার বিক্রি করা প্রয়োজন। তা আমি 40 টাকার সাথে 200 গুণ করবো না, কারণ আমার কাছে 200টা শেয়ার নাই, আমি এন সংখ্যক শেয়ার বিক্রি করব। তো 200-র সাথে থেকে আমরা এন বাদ দিব, 200 থেকে এন বাদ দিব, যে কটা শেয়ার থাকে তার সাথে 40 গুণ করলে আমরা হচ্ছে নিউ কারেন্ট ভ্যালুটা পাবো। সো এখানে জাস্ট এইভাবেই থাকবে 40 গুণ 200 মাইনাস এন। তারপর নিউ ডেপ্ট কত হবে, 7,000 টাকা হচ্ছে ঋণ, ওর থেকে মাইনাস করে দিব ওই যে 40টা শেয়ারের যে ভ্যালু, ওই ভ্যালুটা আমরা মাইনাস করে দিব 40-এর সাথে। 40 টাকা, 40টা শেয়ার না, সরি, আবার বলছি, নিউ ডেপ্ট হচ্ছে 7,000 টাকা, নিউ ডেপ্ট কত, 7,000 টাকা, তার থেকে মাইনাস করে দিব এন সংখ্যক শেয়ারের ভ্যালু। হ্যাঁ, এন সংখ্যক শেয়ার আমি সেল করতেছি 40 টাকা করে, এন সংখ্যক শেয়ার সেল করতেছি 40 টাকা করে, তাহলে এন এর সাথে 40 গুণ করলে, এন এর সাথে 40 টাকা গুণ করলে এন সংখ্যক শেয়ারের ভ্যালুটা বের হয়ে যাবে। আমি এন সংখ্যক শেয়ারের ভ্যালু দিয়ে যেহেতু ঋণ শোধ করতেছি, সেহেতু 7,000 থেকে এন সংখ্যক শেয়ারের ভ্যালুটা মাইনাস করতে হবে, তাহলে আমাদের বাকি টাকাটা হবে নিউ ডেট বা এনডির মান। আর পার্সেন্টেজ প্রশ্নে 30% অথবা 0.30 তো দেওয়াই আছে। এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আমরা পার্সেন্টেজের টু সেল শেয়ারের সূত্রটা বসাচ্ছি, এনসিভি মাইনাস এনডি ডিভাইড বাই এনসিভি। পার্সেন্টেজের পরিবর্তে 0.30, এনসিভির পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 40 গুণন 200 মাইনাস এন, এই যে 40 গুণন 200 মাইনাস এন, মাইনাস এনডি, এনডির পরিবর্তে আমরা 7,000 মাইনাস 40 এন বসাবো, এই যে মাইনাস দিলাম 7,000 মাইনাস 40 এন, নিচে এনসিভি, এনসিভির পরিবর্তে আমরা 40 গুণ 200 মাইনাস এন বসাই দিলাম। আচ্ছা, এখন এই 40 দিয়ে ভিতরে গুণ করো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করো, 40 দিয়ে 200 গুণ করলে 8,000, মাইনাসের মাইনাস, 40 দিয়ে এনকে গুণ করলে 40 এন। এরপরে এখানে একটা মাইনাস চিহ্ন, হ্যাঁ মানে মাইনাস চিহ্ন না, মাইনাস দিয়ে 7,000 গুণ করবো, মাইনাস দিয়ে 40 এনকে গুণ করবো, এই যে মাইনাস 40 এনকে গুণ করবো। তো মাইনাস দিয়ে 7,000কে গুণ করলে মাইনাস 7,000, আর এই মাইনাস দিয়ে মাইনাস 40 এনকে গুণ করলে প্লাস 40 এন। আর নিচে 40 দিয়ে 200 গুণ, 40 দিয়ে মাইনাস এনকে গুণ, 40 দিয়ে 200 গুণ করলে 8,000, 40 দিয়ে মাইনাস এনকে গুণ করলে মাইনাস 40 এন। এখন জাস্ট ক্যালকুলেশন, আমরা জাস্ট আর আর গুণ করব, এই 0.30 দিয়ে এটাকে গুণ আর ওইটা দিয়ে এটাকে গুণ, এটার মনে মনে এক আছে। তো আমরা 0.30 দিয়ে যদি 8,000কে গুণ করি, তাহলে 0.30 দিয়ে 8,000 গুণ করলে সেটা হবে 2,400, তারপর একটা মাইনাস আছে দিলাম মাইনাস, 0.30 দিয়ে 40 এনকে গুণ করলে সেটা হবে 12 এন, সমান চিহ্ন দিলাম। এখানে আমাদের রেজাল্ট কত আসে, 1,000, ঠিক আছে? এখানে কাটাকাটি যায় আসলে সব কিছুই, এই মাইনাস 40 এন প্লাস 40 এন কাটা যায়, আর 8,000 থেকে 7,000 মাইনাস করতে হবে, সেক্ষেত্রে 1,000 টাকা অবশিষ্ট থাকে, এই যে 1,000 লিখলাম। এখন 1,000 বামে নিয়ে আসলাম, মাইনাস 12 এনকে ডান পাশে নিয়ে গেলাম, 2,400 থেকে 1,000 বিয়োগ করে 1,400 সমান 12 এন। এই 12টা গুণ অবস্থায় আছে, বাঁ পাশে গেলে ভাগ হয়ে যাবে, সো 1,400কে 12 দিয়ে ভাগ করব, তাহলে এন এর মান বের হয়ে যাবে। এন এর মান আসলো কত,
116.67, বা এটাকে আমরা বলতে পারি যে 117 শেয়ার অ্যাপ্রক্সিমেট লিখে দিব। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে প্রায়। হ্যাঁ, 116.67, এটাকে আমরা কত করে দিতে পারি, 117 শেয়ার করে দিতে পারি। সো লিখবো দাস 170 শেয়ার্স নিড টু বি সোল্ড, 117টা শেয়ার বিক্রি করা প্রয়োজন। এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। এটি হচ্ছে আমাদের শীটের হার্ড অঙ্ক বলা যায় আর কি। তো দেখো বুঝতে পারছো কিনা, আমরা 14 নম্বর অঙ্ক বুঝতে পারছি কিনা একটু জানাই। সবাই কি 14 বুঝতে পারছি? আচ্ছা, তোমরা কেউই কোনো জি কথা স্যার, বলো না। বুঝেছি। সমস্যা নাই স্যার, বুঝছি এটা। আচ্ছা তাই ঠিক। পরে মানে এবং ম্যাথ সময় দিলে মানে তোলার সময় পাই, কিন্তু অনেক সময় দ্রুত হয়ে যায় তো, তুলতে একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্ক্রিনশট নিয়ে রাখো, যারা, কারণ হচ্ছে তুলার সময় দিতে গেলে আবার ক্লাসগুলো অনেক লং হয়ে যাবে। তো পরবর্তীতে যারা রেকর্ড দেখবে ওদের জন্য আবার এটা একটা বিরক্ত হয়ে যাবে যে ক্লাস অনেক লেন্দি, শেষ হয় না। সো এই জন্য আর কি স্ক্রিনশট নিয়ে রাখলে পরে জাস্ট হচ্ছে তুলে ফেলেই হয়ে গেল বুঝে বুঝে। আচ্ছা, তাহলে এই দুইটা অঙ্কই থাক আজকে, 13, 14, এই দুইটা অঙ্ক এসডব্লিউ থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই শীটটা শেষ করে ফেলবো, ঠিক আছে? যে কটা অঙ্ক বাকি আছে এক ক্লাসই লাগবে, এক ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।